শুভ সন্ধ্যা। বাংলাদেশের গার্মেন্টস যেটা মাসুদ ভাই একটু আগে যেটা বললো যে টোটাল এক্সপোর্ট ভ্যালুর নিট গার্মেন্টসটা কত পার্সেন্ট মনে আছে আমাদের? তার মানে কি এর প্রসেসটা অবশ্যই আমাদের জানা দরকার। তো আমি এখন আমরা শেয়ার করার চেষ্টা করব যে নিট গার্মেন্টস এর প্রসেস এবং কস্ট কম্পোনেন্ট গুলা নিয়ে। প্রথমে কি জানছি? গৌতমদা থেকে জানছি একটা তোলা থেকে কিভাবে সুতা তৈরি হয়। এরপর শৈবাল ভাই বলল কিভাবে সুতা থেকে ফ্যাব্রিক্স তৈরি হয়। এখন আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সামনে কিভাবে ওই ফ্যাব্রিক্স থেকে গার্মেন্টসটা তৈরি হয়। কিন্তু যেহেতু আপনারা বললেন বা আমরা শিখলাম 55% আমাদের টার্নওভারের আসে বা এক্সপোর্ট ভ্যালুর আসে নিট, এখন এটা আমরা শেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমাদের দরকার হচ্ছে গ্রে ফ্যাব্রিক্স। তো যদি এটা আমাদের এর আগে অবশ্যই এগুলো সবই আলোচনা হয়েছে, যদি ডাইং দরকার হয় আমরা ডাইং করে নেব। এরপরে আমাদের যেটা মেনই আসে কাটিং। তো কাটিং এর কিছু বিষয় আছে, সেটা হলো একটা ফ্যাব্রিক যখন আমরা তৈরি করি, এরপর তৈরি করার পরে এটা থাকে স্টোরে। তো বাইরের প্রত্যেকটা জিনিসের বাইরে কিন্তু রিকোয়ারমেন্ট থাকে যে আমার ফ্যাব্রিক্স এর জিএসএম কত হবে, এটা সুতা কোন কাউন্টে ইউজ হবে, এবং সুতা কটন হবে না ল্যাকড়া হবে বা মিক্স কত হবে, সবকিছু গার্মেন্ট মানে বাইরেরা বলে দেয়াই থাকে। ওই অনুযায়ী কাপড়টা তৈরি হয়, হয়ে তারপরে স্টোরে যায়। স্টোর থেকে তখন এটা কাটিং এ যায় কাট করার জন্য। এটা আমরা রিয়েল লাইফের সাথে মিলাইতে পারবো কিভাবে? আমরা আমাদের যে শার্ট প্যান্ট বানাই না, টপ 10 বা এখানে আছে হচ্ছে আরো যে দোকানগুলা, ওইখানে যে প্রসেসটা, সেম প্রসেস একইভাবে আমরা গার্মেন্টসটা তৈরি করি। শুধু পার্থক্য হলো যে আমরা বাল্ক প্রোডাকশন করি, অনেকগুলো একসাথে করি। এখানে একটা করে আমরা অনেকগুলো করি একসাথে, এই পার্থক্য। তো কাটিং যদি করি, কাটিং করার জন্য আমাদের প্রথমে গার্মেন্টসটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার করলাম স্টোর থেকে আসলো। এরপর কাটিং যে ডিপার্টমেন্ট, তারা করবে কি, এই ফেব্রিক্সটা সব কোয়ালিটি ঠিক আছে কিনা এটা চেক করে দেখবে। এদের প্রথম কাজ এটা। তার জিএসএম ঠিক আছে কিনা, তার শেড ঠিক আছে কিনা, তার সবকিছু কোয়ালিটি ঠিক আছে কিনা, এইটা চেক করে দেখার পরে তারা অ্যাপ্রুভ করবে না এটা কাটা যাবে। এরপরে এই ফেব্রিক্সটা কাটার জন্য আমরা বিছানার যেভাবে চাদর লে দিই না, ওইভাবে কাটিং মেশিন আছে। কাটিং মেশিনে ওরা কি করবে, এই ফেব্রিক্সটা লিয়ে দিবে কাটার জন্য। তো আমরা কতগুলো লিয়ে দিব, একটা প্রশ্ন থেকেই যায় যে একটা, দুইটা, তিনটা, চারটা, এটা টোটালি নির্ভর করবে আপনার গার্মেন্টস জিএসএম এর উপর এবং আরো কিছু ফ্যাক্টর থাকে এগুলোর উপর। এরপরে হয়তো আমরা 20টা লিয়ে দিলাম বা 30টা লিয়ে দিলাম, বা আমরা কি পরিমাণ গার্মেন্টসটা চাচ্ছি। যেমন একটা গার্মেন্টসে আপনার যখন লিয়ে দেওয়া হয়, ওইখানে কিন্তু আপনার বিভিন্ন সাইজ থাকে, যেমন মিডিয়াম, স্মল, লার্জ। হ্যাঁ, তো কতগুলো আমরা বের করতে চাচ্ছি একটা কাটার সাথে, এটাও একটা ফ্যাক্টর কাজ করে কতগুলো লিয়ে দিব। তো লিয়ে দেওয়ার পরে এরপর গার্মেন্টসটা কাটা হয়। তো কাটার ক্ষেত্রে আমার দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে আপনার অটোমেটেড কিছু মেশিন আছে যেগুলো লেজার রশির মাধ্যমে কমান্ড করা থাকলে সেটা অটোমেটিক কাটা শুরু করবে। আর আরেকটা যেটা ম্যানুয়ালি, এটাও মেশিন কিন্তু মানে যারা মানে কাটিং করে তারা চালায় এটা ফ্যাব্রিক্সটা কাটে। তো কাটিং শেষে আমাদের যদি এরপরে সুইং হওয়ার আগে যদি আমাদের বাইরে রিকোয়ারমেন্ট থাকে যে এটা আমাদের এমব্রয়ডারি করা লাগবে বা প্রিন্ট করা লাগবে, সেক্ষেত্রে আমরা মাসুদ অলরেডি বলছে প্রিন্ট এমব্রয়ডারি সম্পর্কে। তো ওইটা তখন কাটিং ইউনিট থেকেই আপনার চলে যাবে হচ্ছে প্রিন্টিং এ কিংবা এমব্রয়ডারিতে। তো এমব্রয়ডারি হওয়ার পরে আবার ওটা কাটিং ইউনিটে ফেরত আসবে, কাটিং ওটা রিসিভ করবে। এরপরে কাটিং হচ্ছে এটা সুইং এর পরের পার্টটা আসবে সুইং এ হচ্ছে এটা হচ্ছে আউটপুট আকারে দিবে। সুইং করবে কি, ওটা ইনপুট আকারে নিবে। নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার আমি যেটা বললাম যে রিয়েল লাইফের সাথে এটা ম্যাচ করতে পারবেন কিভাবে।
এটাকে যেটা স্পিনিং বললো দাদা, তারপর শৈবাল ভাই বললো, এগুলোর সাথে অ্যাকচুয়ালি আমরা পরিচিত কম, কিন্তু আমি যেটা বলতেছি এটার সাথে পরিচিত বেশি। কিভাবে? ধরেন টপ টেনে গেলাম, একটা কাপড় কিনলাম, এই যে এখানে কাপড় আমার, এরপর কি করবে তারা মাপ নিবে, মাপ নিয়ে এরপর কাটবে, এরপর সেলাই করবে, এরপর ভালো একটা প্যাকেটে প্যাকিং করবে, এরপর আমাকে ডেলিভারি করবে। সেম প্রসেসটাই আমরা এখানে করতেছি। প্রথমে কি করলাম, একটা ফ্যাব্রিক কিনলাম বা বানালাম টপ 10 থেকে সাপোজ, এরপর ধরেন ডাইং ফিনিশ মানে ডাইং টাইং করা লাগলে করে মানে ফ্যাব্রিকটা রেডি হলো আর কি। এরপর কি কাটিং করবে, এরপর হবে আপনার সুইং। তো সুইং যেখানে আমি ছিলাম, যে এমব্রয়ডারি এবং প্রিন্ট যদি করা লাগে এরপর করে নিয়ে এসে কাটিং এর পর সুইং এ পাঠাবে। তো সুইং করবে কি, ওটা রিসিভ করবে, করে আপনার সেলাই করবে। সুইং বলতে সেলাই করা। তো এখন আপনার এখানে একটা এফিসিয়েন্সির ব্যাপার আছে। শুধু কি সেলাই করব না, এখানে আছে প্রোডাকশন যারা ম্যানেজার হোক বা আই টিম আছে, তারা অ্যানালাইসিস করে দেখে যে একটা স্টাইলের, একটা অর্ডারের একটা স্টাইল কয়েকটা মেশিন যদি আমি লাগাই এবং কয়েকটা অপারেটর এবং হেল্পার দিলে এর এফিসিয়েন্সিটা বেস্ট আসবে। যেমন একটা গার্মেন্ট, যেমন বেসিক একটা টি শার্ট, কেউ যদি টি শার্ট পরে থাকে, এর যে কটা প্রসেস আছে, যেমন স্লিভ জয়েন্ট হইতে পারে, এইটা জয়েন্ট হইতে পারে, নেক হইতে পারে, প্রত্যেকটা কিন্তু একটা প্রসেস। তো এই প্রসেসটা আমি কয়জনকে দিয়ে করালে বেস্ট আউটপুটটা আসবে, ইফিসিয়েন্সি আসবে, আমার লেবার কস্টটা কম হবে। প্রথমেই আমরা জানলাম যে আমাদের দেশে গার্মেন্টস টিকে আছে লেবার কস্টের জন্য। লেবার কস্ট কম, তার মানে র মেটেরিয়ালের বেসিক একটা কস্ট আমাদের কম। তো এটা যদি এখানে কাজে লাগাইতে পারি ইফিসিয়েন্সি দ্বারা, তাহলে তো আমাদের একটা এক্সট্রা তো অ্যাডভান্স পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এখানে যে কয়টা অপারেটর যে মেশিন চালাবে, সুইং করবে, এবং যে কয়টা হেল্পার এবং যে কয়টা মেশিন হলে ওইটা প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ইফিসিয়েন্টলি ইফেক্টিভলি ওয়েস্টেজ কম ছাড়া এটা ফিনিশ গুডে হবে, এইভাবে প্ল্যান করে ওই সেটআপটা দেওয়া হয়, ওই লেআউটটা করা হয় ম্যান এবং মেশিন। তো এতে হবে কি আমাদের ইফিসিয়েন্সিটা বেশি থাকবে। তো এইভাবে সুইং করে করে প্রত্যেকটা ধাপ শেষে আমাদের একবারে পরার উপযুক্ত একটা গার্মেন্টস তৈরি হয় বা পোশাক তৈরি হয়। এখন আমরা আসি ফিনিশিং এ। ফিনিশিং কি, সুইং হয়ে গেল, এখানে একটা কোয়ালিটি মানে চেক হয়, ইন্সপেকশন হয় যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো মানে সুইং করতে যে ভিতরে ঢুকে গেছে কিনা, বা বাইরে রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না, আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা, এগুলো একটা চেক টেক হওয়ার পরে ফিনিশিং এ চলে যায়। ফিনিশিং এ কিছুই করে না, এখানে দেখা যাচ্ছে যে আয়রন করে, তারপরে এদের ওই গেট আপ করার জন্য কিছু কাজ টাজ থাকে, এগুলা করে, করার পরে এটা আপনার এরপরে হবে হচ্ছে একটা ইন্সপেকশন হয় ফাইনাল, এরপর প্যাকিং হবে, কার্টন হবে, শিপমেন্ট হবে। এ হচ্ছে বেসিক একটা ডিসকাশন একটা প্রসেস সম্পর্কে, প্রোডাকশন প্রসেস সম্পর্কে। আমরা এরপরে একটা ভিডিও দেখব, যেটা আমি বললাম তারই একটা ভিডিও আছে, এটা দেখলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে নিট ফেব্রিক যেটা তৈরি করি না, তার মেশিন। এটা ওভেন ফেব্রিক্স এর মতো না, কিন্তু ওয়ার্ক ওয়েব না, এটা হচ্ছে লুপ আকারে তৈরি হয় এই মেশিন দ্বারা। এটা একটা প্যাটার্ন ড্র হচ্ছে। আমরা যেটা বললাম কাটিং, কাটিং চলতেছে। এটা ম্যানুয়াল, এটা অটোমেটেড না, কিন্তু এটা এমব্রয়ডারি।
এটা সুইং, মানে সেলাই চলতেছে। এটা ফিনিশিং, এই যে আয়রন করতেছে। এখন আমরা জানার চেষ্টা করব জিএসএম জিনিসটা কি। খুব সহজ হিসাবে আমরা বলতে চাইলে গ্রাম পার স্কয়ার মিটার, মানে 1 গ্রাম স্কয়ার মিটার মানে কাপড়ের যতটুকু ওজন হয়, গ্রাম পার স্কয়ার মিটার। তো জিএসএমটা আমাদের গার্মেন্টসে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ জিএসএম এর উপরে মানে কতটুকু কনজাম্পশন হবে এবং প্রাইস কস্টিং অনেক কিছু নির্ভর করে। এই জন্য এই জিনিসটা জানা খুব দরকার। আমাদের নিট ফেব্রিক্স এর ক্ষেত্রে বিশেষ করে নিটের ক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ওভেনের থেকে। এজন্য আপনার নর্মালি কস্টিং এর ক্ষেত্রে হোক বা আমার কনজাম্পশন কতটুকু লাগবে এর জন্য হোক, আমার জিএসএমটা জানা খুবই জরুরি। তো জিএসএম বলতে আপনার গ্রাম পার স্কয়ার মিটার, মানে 1 স্কয়ার মিটার কাপড়ের ওজন কতটুকু। সিম্পল, আমার 1 স্কয়ার মিটার কাপড় কেটে এটা ওজন দিলে যত গ্রাম হবে এটা তত গ্রাম ওর জিএসএম। এখন আমরা বিভিন্নভাবে জিএসএম ক্যালকুলেশন করতে পারি। একটা আছে হচ্ছে মানে জিএসএম কাটার মেশিনই আছে, আর ম্যানুয়াল পদ্ধতিতে হয়। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে জিএসএম কাটার মেশিন দিয়ে জিএসএম ক্যালকুলেশন করা হয়, কারণ এটা অথেন্টিক, এটাতে অ্যাকুরেট জিএসএমটা দেখায়। তো কিছুই না, ওই কাটার মেশিন আর একটা মাপার যন্ত্র থাকলে হয়, জাস্ট কেটে ওটার ওজন করলে বোঝা যায় যে জিএসএমটা কত। এটা হচ্ছে আপনার জিএসএম। তো এরপরে ট্রিম অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে আমাদের গার্মেন্টস এর ক্ষেত্রে মূল র মেটেরিয়ালের মধ্যে একটা, ফ্যাব্রিক্স এবং ট্রিম অ্যাক্সেসরিজ। তো ট্রিম কোনগুলা, অ্যাক্সেসরিজ কোনগুলা? ট্রিম হচ্ছে যেগুলা ফ্যাব্রিক্স এর গায়ে সেলাই করে আটকানো থাকে, সেগুলো ট্রিম। আর অ্যাক্সেসরিজ যেগুলো সেলাই করে আটকানো থাকে না, যেগুলো ফিনিশিং এর কাজে এবং প্যাকিং এর কাজে লাগানো হয়। আপনারা কি বলতে পারবেন আপনার গায়ে যে গেঞ্জিটা আছে বা শার্টটা আছে, এটা ট্রিম কোনগুলা? বাটনার, থ্রেডস, সুইং থ্রেডস, জিপার, রাইট, এক্স্যাক্টলি। বাটন, সুইং থ্রেড, জিপার, এলাস্টিক যেগুলো আছে এগুলা। আর যেগুলা হচ্ছে অ্যাক্সেসরিজ, এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন ইউজ করি তখন থাকে না আমাদের গায়ে, ইউজের আগেই থাকে। যেমন কোনো যদি গামটেক লাগে বা পলিব্যাগ লাগে বা হ্যাঙ্গার করে অনেক গার্মেন্টস গুলো আসে, ওই হ্যাঙ্গার গুলা, এগুলো অ্যাকচুয়ালি অ্যাক্সেসরিজ, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি ইউজ যখন করি তখন থাকে না, ইউজের আগে থাকে। আপনার ওই যেটা লেখা আছে ফিনিশিং এবং প্যাকিং এর কাজে নর্মালি লাগে এটা। তো এটা হচ্ছে আপনার মানে মূল র মেটেরিয়ালের মধ্যে একটা গার্মেন্টস এর, মানে একটা গার্মেন্টস, আমরা যদি নিট গার্মেন্টস এর কথা বলি সেক্ষেত্রে মূল র মেটেরিয়াল আমার ফ্যাব্রিক্স এবং অ্যাক্সেসরিজ এবং ট্রিমস, এইটা। তো এরপর যদি কস্টিং এর দিকে আমরা যাই, জাস্ট এখানে আলোচনা করব কম্পোনেন্ট গুলো নিয়ে। কি কম্পোনেন্ট নিয়ে আমাদের অ্যাকচুয়ালি একটা গার্মেন্টস এর কস্টিং এর ক্ষেত্রে বিবেচনা করা উচিত। এখানে আছে হচ্ছে যখন একটা আমরা অর্ডার নিই, অর্ডারের ক্ষেত্রে কিন্তু বায়াররা সব বলেই দেয় যে আমার, এর আগে বলছি যে আমার ওই গার্মেন্টসটা মানে মেজারমেন্ট কেমন হবে, কি অ্যাক্সেসরিজ ইউজ করতে হবে, কোন সুতা কত কাউন্ট ইউজ করা লাগবে, কালার কি হবে, সবকিছু বলাই থাকে। তো ওই অনুযায়ী আমাদের ফেব্রিক্সটা লাগে। তো ফেব্রিক্স একটা হচ্ছে কস্ট কম্পোনেন্ট। তো ফেব্রিক্স এর জন্য আমরা এর আগেই জানছি, মানে একটা কাপড় তৈরির জন্য কি লাগে, প্রথমে তুলা থেকে শুরু হয়, এরপর সুতা, তারপর তো আমরা কাপড়টা পাই, যেগুলো আলোচনা হচ্ছে ধারাবাহিক। তো এই
তো এটা যদি আবার যদি ডাইং করা লাগে সেক্ষেত্রে ডাইং লাগবে, কেমিক্যাল দরকার হইতে পারে, এটার একটা কস্টিং বিবেচনা করা লাগবে। এর আগে যেটা বললাম টিম অ্যান্ড অ্যাক্সেসরিজ, যেটা মূল একটা র মেটেরিয়াল গার্মেন্টস এর ক্ষেত্রে। আর একটা হচ্ছে কস্ট অফ মেকিং, মানে এটা মেক করতে কত টাকা লাগবে, লাইক লেবার কস্ট কত, এই ধরনের কস্ট। আর শিপিং অ্যান্ড লজিস্টিক, যেটা নিয়ে এরপরে ইনশাল্লাহ সাইদ আলোচনা করবে এই কস্টগুলো নিয়ে। আর আদার ওভারহেড যদি থেকে থাকে সেই কস্টগুলো বিবেচনা করতে হবে। একটা গার্মেন্টস যখন আমি কস্টিং কল্পনা করব বা কস্টিং এর কথা চিন্তা করব, এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কস্টিংটা আমাদের করতে হবে। তো আমাদের একটা গার্মেন্টস এর মূল যেটা র মেটেরিয়াল, একটা হচ্ছে যেটা বললাম ফেব্রিক্স, আর একটা হচ্ছে অ্যাক্সেসরিজ। তো ফেব্রিক্স কতটুকু লাগবে এর জন্য কিন্তু কনজাম্পশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি কনজাম্পশন আমার ইউজ করতে হবে, মানে একটা গার্মেন্টসে দেখেন বিভিন্ন পার্ট থাকে। একটা থাকে চেস্ট, চেস্ট তো বুঝতেছি। আর একটা থাকে হচ্ছে বডি লেন্থ, লম্বা কতটুকু হবে। আমরা দর্জির কাছে গেলে কিন্তু মাপ দেওয়ার সময় দেখেন লম্বা মাপতিছে, চেস্টটা মাপতিছে, তারপরে শোল্ডারটা মাপতিছে। কারণ এটাই মেজারমেন্ট একটা গার্মেন্টস কতটুকু অ্যাকচুয়ালি কাপড় লাগবে। কারণ হয় কি, ওই বায়ারদের কিন্তু একটা রিকোয়ারমেন্টই থাকে মেজারমেন্ট, বেশি বড় হলেও নেবে না, ছোট হলেও নেবে না। আবার আর একটা বিষয় থাকে, মেজারমেন্ট না ঠিক থাকলে কিন্তু আমি যখন গার্মেন্টসটা থেকে আপনার যদি ব্যাকে চিন্তা করি, যখন ফেব্রিক্সটা তৈরি করব তখন কিন্তু বেশি ফেব্রিক্স তৈরি করে ফেলবো, বা কম করব, কম করলে অর্ডার আমার শিপমেন্টটা ঠিক মতো হবে না, বা শর্ট শিপমেন্ট হবে, অনেক বিষয় থাকে। আর বেশি করে ফেললে আমার ওয়েস্টেজ বেশি হবে, কস্টিং বেশি হবে। এই জন্য মেজারমেন্টটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে বুঝতে পারতেছেন স্লিপটা হচ্ছে এইটা, এটা বডি লেন্থ, এটা চেস্ট, তারপর নেক আছে, ঘাটটা, আর এই মোটামুটি। তো এরপরে আমি যদি যাই, এটা একটা বেসিক একটা ধারণা দেওয়া হয়েছে কস্টিং এর, যে যে উপাদানগুলো দেখলাম, কস্টিং এর যে উপাদানগুলো আমরা দেখলাম, যেই উপাদানগুলো বিবেচনা করে কস্টিং করা উচিত, এর একটা বেসিক একটা ধারণা। বেসিক কেমন হইতে পারে, ধরেন ফ্যাব্রিক্স কস্ট আমার আনুমানিক $20। এটা হচ্ছে 1 ডজনের কথা আমি চিন্তা করতেছি। 1 ডজন গার্মেন্টস যদি তৈরি করতে চাই, একটা বেসিক যদি টি শার্ট তৈরি করতে চাই, তাহলে আনুমানিক $20। তো এই ফ্যাব্রিক্স পাইতে গেলে কিন্তু তার পিছনে ব্যাক এন্ডে অনেক কাজ আছে, যেগুলো শিখলাম। যেটা হচ্ছে ওই যে সুতা তৈরি করতে হবে, সুতা দেখে আবার বোনান লাগবে, তারপরে আমরা ফেব্রিক্স পাবো। যদি ডাইট করা লাগে ডাইট, যদি কেমিক্যাল ইউজ করা লাগে কেমিক্যাল ইউজ করতে হবে। করার পরে আমরা ফেব্রিক্সটা পাইলাম। এরপরে যদি আমরা প্রিন্ট করার দরকার হয়, প্রিন্টিং এর একটা কস্ট যোগ হবে, যদি না করা লাগে নাই। এরপর ট্রিম অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যাপ্রক্সিমেটলি $1.6 পার ডজন। এরপরে আপনার কস্ট অফ মেকিং যেটা বললাম আনুমানিক $9। এটা হচ্ছে লেবার বা আদার যে কস্ট গুলো আছে যাদের দিয়ে আমরা কাজটা করাই বা তৈরিটা করাই গার্মেন্টসটা, সেইটা। আর কমার্শিয়াল কস্ট অ্যাপ্রক্সিমেটলি $1, এবং আদার ওভারহেড কস্ট হচ্ছে 9 সেন্ট। এই হচ্ছে আনুমানিক একটা কস্টিং। এটা হচ্ছে 1 ডজন গার্মেন্টস এর জন্য বেসিক একটা টি শার্ট। আপনারা জানবেন যে মানে অনেক স্টাইল আছে, কিন্তু একটা অর্ডারে অনেক ধরনের স্টাইল থাকে। ওই এক এক স্টাইলের এক এক ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং কস্টিং কিন্তু এক এক রকম হয়। সেক্ষেত্রে এটা একটা বেসিক একটা টি শার্টের একটা অ্যাপ্রক্সিমেট কস্টিং এর এখানে ধারণা দেওয়া হচ্ছে। তো টোটাল কস্ট যদি আমরা চিন্তা করি $36.5 পার ডজন। এটাকে যদি আমরা 10% যদি প্রফিট এড করি, তাহলে সেটা হবে $40.15 এরকম পার ডজন। এটা হচ্ছে এফওবি প্রাইস, মানে পার ডজনে এরকম আমরা রেট নিতে পারবো আর কি বাইরের কাছ থেকে। এই এখন যদি আমি চিন্তা করি, এর আগে যে কস্ট কম্পোনেন্ট গুলা বা কস্টের এলিমেন্ট গুলো নিয়ে কথা বললাম, বা এই ফ্যাব্রিক্স কস্ট কত হতে পারে, প্রিন্টিং, ট্রিম, অ্যাক্সেসরিজ কত হইতে পারে, আবার সিএম কত হইতে পারে, এর যদি আমি আরেকটু অন্য অ্যাঙ্গেলে যদি একটা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে হচ্ছে র মেটেরিয়াল কস্ট হচ্ছে 60 থেকে 65% এফওবি প্রাইস। মানে এর আগে যে আমরা $40.15 যেটা চিন্তা করলাম পার ডজনে, এটার উপর ভিত্তি করে আমার যদি আমি করি র মেটেরিয়াল কস্ট প্রায় এরকমই দাঁড়ায় আনুমানিক। যদি আমার এই এই 60 থেকে 65% হচ্ছে $40.15 যেটা হলো সেটা পার ডজন। আর হচ্ছে কস্ট অফ মেকিং কমার্শিয়াল এবং আদার কস্ট হচ্ছে 25 থেকে 30% হয় এফওবি প্রাইসে, ওই $40.15 যেটা আছে সেটার। আর প্রফিট নর্মালি আপনার 10 থেকে 12% এরকম
ভ্যারি করে। এর আগেও কিন্তু আমরা ওইটা ধরেই আর কি করছিলাম, যে 10% ধরে করা হয়েছিল। এটা ভ্যারি করতে পারে, এটা আপনার ইয়ের উপর। তো এই ছিল মোটামুটি গার্মেন্টস এর প্রসেস এবং কস্টিং এর একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি, কস্ট এলিমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করছি। এরপরে প্রত্যেকটা উপাদানের কিন্তু আবার ডিটেলস আপনার কস্টিং এর ব্যাপার স্যাপার আছে। এই যে আমি কস্ট অফ মেকিং বললাম, এর কিন্তু এটা কিন্তু একটা অ্যানালাইসিস, যে আমার কস্ট অফ মেকিং কেমন হবে, আমার পার আওয়ারে হিসাব করে তারপরে ওইটা আবার ইফিসিয়েন্সির অনেক ব্যাপার থাকে। তো জাস্ট আমি একটা বেসিক একটা আলোচনা করলাম, যেন আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এ সহজ হয় যে কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি একটা গার্মেন্টসে কস্টিং এ আনা উচিত। এরপর যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন বা যারা অলরেডি করতেছেন, তারা আরো বেশি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে ভিতরে আরো কত ধরনের কাজ হওয়া উচিত বা করা উচিত। তো সবাইকে ধন্যবাদ।